ভারতের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা। যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে, ইরানের হুঁশিয়ারি। বাংলাদেশে মাত্র ৮ জন বিডিআর এর কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী। সেনা মোতায়েনে সম্মত ভারত ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের দুর্বলতায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। দর্শক, শুনছিলেন এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পার হওয়ার সময় ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার জাহাজ দুটির নাম জগর্নব এবং সানমার হেরাল্ড। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজ দুটি তাদের গন্তব্যে না গিয়ে পুনরায় ফিরে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর ভারতের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার শিকার জাহাজ দুটির নাম জগ অর্ণব এবং সানমার হেরাল্ড। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজ দুটি তাদের গন্তব্যে না গিয়ে পুনরায় ফিরে আসতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর ভারত সরকার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। ভারত ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় যেন ভারতের উদ্দেশ্যে আসা সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করে তেহরান। বিশ্বব্যাপী নৌ পরিবহনের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট চাহিদার 1/5 তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন করা হয়। গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরের এই জলপথটি বন্ধ করে দেয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় এবং তেলের দাম কয়েক গুণ বেড়ে যায়। সর্বশেষ ইরান, যুক্তরাষ্ট্র এবং লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গেল শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালী খুলে দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুদ্ধবিরতি চলাকালে এই জলপথ সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। শনিবার ইরান আবারও এই জলপথ বন্ধ করে দিয়েছে। ইরানি বন্দর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, হরমুজ প্রণালীতে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসাবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ওয়াশিংটনের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতারও প্রশংসা করেন। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ওয়াশিংটনের উপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের 180টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধ বিমানে আঘাত করেছে। গালিবাফ আরও বলেন, F-35-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। F-35-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে ইরানের কি ধরনের সক্ষমতা আছে। একই সুরে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তিনি বলেন, ইরানের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্তস্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত। ইরানের সাহসী সেনারা শত্রুদের নতুন এবং তিক্তস্বাদ আস্বাদন করাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা এবং অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। তেহরানের ড্রোন শত্রুদের উপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।
কুড়িগ্রামের বড়াইবাড়ির মতো অনেক সীমান্ত সংঘর্ষে এই বাহিনী বীরত্বের পরিচয় দিয়েছে। 2001 সালের 18 এপ্রিল বাংলাদেশের মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিস্তারিত প্রতিবেদনে। সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিডিআর থেকে বিজিবিতে রূপান্তরের পর এই বাহিনী এখন আরও আধুনিক ও দক্ষ। কুড়িগ্রামের বড়াইবাড়ির মতো অনেক সীমান্ত সংঘর্ষে এই বাহিনী বীরত্বের সাথে সীমান্ত রক্ষা করেছে। 2001 সালের 18 এপ্রিল বাংলাদেশের মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। ঘটনার শুরু সিলেট থেকে হলেও যুদ্ধ হয়ে বড়াইবাড়িতে। তৎকালীন বিডিআরের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। কিন্তু 2001 সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়েই। এই অবস্থায় বিডিআর একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে 6 রাউন্ড গুলি ছুড়ে জবাবে বিএসএফের ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর। এতে 70 জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা করে বিএসএফ। এরপর কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয় তারা। 2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। কৃষকদের একজন সাইফুল ইসলাম, তিনি বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেন এবং বিএসএফ সেদিকেই রওনা হয়। সাইফুল ইসলাম বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। ওই সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এরপর অপেক্ষা। স্থানীয় বেশ কিছু বাসিন্দা জানান, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্পটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে পালিয়ে গেছে। এ সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি শুরু করেন 8 জন বিডিআর সদস্য। বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকবিদিক শূন্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং পিছিয়ে যায়। প্রথমে গ্রামবাসী সরে গেলেও ভোর 5টার দিকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, গ্রামবাসীর মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও 12 জন ফিরে এসে বিডিআর সদস্যদের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলে। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি। এক পর্যায়ে বিডিআর সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকে বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান। 18 এপ্রিল সারাদিন সারা রাত এবং 19 এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য নিহত হন এবং বাংলাদেশ সীমান্তের ভেতর অন্তত 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফের অন্তত 170 জন সদস্য নিহত হয়েছেন। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও এই 16 জনের দেহ নিতে পারেনি। এভাবেই 2001 সালের 18 এপ্রিল মাত্র 8 জন বিডিআর সদস্য ও গ্রামবাসীর বিচক্ষণতায় পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী। আবদাল হুসাইন, এশিয়া পোস্ট। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও ভারত একে অন্যের দেশে যুদ্ধবিমান ও সেনা মোতায়েনে সম্মত হয়েছে। এজন্য একটি চুক্তিও করেছে তারা। এই চুক্তির আওতায় এক দেশ অন্য দেশের মাটিতে সর্বোচ্চ 3000 সেনা মোতায়েন করতে পারবে। শুধু সেনা মোতায়েনই নয়, রাশিয়া ও ভারত একে অন্যের দেশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজও মোতায়েন করতে পারবে। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও ভারত একে অন্যের দেশে যুদ্ধবিমান ও সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে। এজন্য একটি চুক্তিও করেছে তারা। এই চুক্তির আওতায়
এক দেশ অন্য দেশের মাটিতে সর্বোচ্চ ৩,০০০ সেনা সদস্য মোতায়েন করতে পারবে। কেবল সেনা সদস্য নয়, বরং এই ঐতিহাসিক চুক্তির আওতায় রাশিয়া ও ভারত একে অপরের দেশে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজও মোতায়েন করার অনুমতি পাবে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই চুক্তির মূল ভিত্তি হল পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময়, যা সংক্ষেপে RELOS নামে পরিচিত। এই আইনি কাঠামোর অধীনে দুই দেশ এখন থেকে যৌথ সামরিক মহড়া পরিচালনা এবং সামরিক প্রশিক্ষণ আদান প্রদানের সুযোগ পাবে। পাশাপাশি মানবিক মিশন পরিচালনায়ও একে অপরকে সহায়তা করতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল বছরের ডিসেম্বর মাসে যখন ভারত সফর করেছিলেন, তখন এই বিষয়ে আলোচনা হয়েছিল। ওই সময় মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তিও অনুমোদন করা হয়েছিল, যার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট পুতিন নিজেও এই আইনে সই করেছেন। এই আইনের মূল লক্ষ্য হল দুই দেশের সামরিক বাহিনীকে আরও কাছাকাছি আনা এবং আকাশসীমা ও বিমান ঘাঁটিগুলোর অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে জটিলতা নিরসন করা। চুক্তির গুরুত্বপূর্ণ দিক হল লজিস্টিক সহায়তা বিনিময়, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। সিনপো শহরের উপকূলীয় এলাকা থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে জাপান। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় ভোর 6:10 দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পিয়ংইয়ংয়ের সিনপো শহরের উপকূলীয় এলাকা থেকে এগুলো নিক্ষেপ করা হয়েছে। এদিকে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। উত্তর কোরিয়ার এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। তবে কিম জং উন জাতিসংঘের এসব বিধিনিষেধ কখনোই আমলে নেন না। উত্তর কোরিয়ার দাবি, এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা এই সক্ষমতা ধরে রাখতে চায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন ইরান পরিস্থিতি নিয়ে অনেক বেশি ব্যস্ত। এই সুযোগে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও শক্তিশালী করছে।